ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। কথা বলছিলাম রাজ্যের বিধানসভা অধিবেশন নিয়ে। বিধানসভা অধিবেশনে এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হলো। নতুন নতুন অভিযোগগুলো সামনে আসছে। প্রথম শুরু হলো সরস্বতী পুজো দিয়ে। সরস্বতী পুজো নিয়ে কেন বিভিন্ন জায়গাতে বাধা তৈরি করা হবে, কেন বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো নিয়ে এই ধরনের বিধি নিষেধ চলে আসবে, কেন সরস্বতী পুজো করার জন্য কোর্টে দৌড়তে হবে, কোর্টের নোটিশ নিয়ে আসতে হবে, এই সব কিছু নিয়ে যে সময়তে কথা বলা শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা তার সঙ্গে আরো অনেকে, ঠিক সেই সময় তাদের সবাইকে বের করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো। এমনকি যিনি উপস্থিত নেই তিনিও সাসপেন্ডেড হয়ে গেলেন। ফাঁকা ময়দানে বিরোধী শূন্য বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্তব্য করে গেলেন, যেগুলোকে নিয়ে প্রোটেস্ট করার কেউ রইল না, তার প্রতিবাদ করার কেউ রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে বললেন মহাকুম্ভ নাকি মৃত্যু কুম্ভ। প্রশ্ন একটাই, এর আগে যারা হজ করতে গিয়ে পদপিষ্ট হয়েছেন, মক্কা যেতে গিয়ে পদপিষ্ট হয়েছেন, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে তো শোনা যায়নি সেগুলো। তার আগে মৃত্যু মক্কা বা এরকম কিছু বলে দিতে বলবে না কখনো, কারণ শুধুমাত্র এক্ষেত্রে বলা যায়। তার সঙ্গে সঙ্গে উস্কানিমূলক মন্তব্য, একের পর এক মন্তব্য করে গেলেন বিনা বাধায়, কারণ সমস্ত বিরোধীদের আগে বার করে দেওয়া হয়েছে। আর আজ নবতম সংযোজন, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। কি অপরাধ? অপরাধ হচ্ছে বুধবার হিরণ চট্টোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন, এবং সে অভিযোগের সঙ্গে কি জড়িয়ে রয়েছে স্ত্রী সাথী ভান্ডার। হিরণের অভিযোগ ছিল রাজ্য সরকার যে পুরস্কার পায়, মানে মাঝে মাঝে আমরা শুনি না বড় বড় করে বিজ্ঞাপন করা হয়, কন্যাশ্রী সেরা পুরস্কার পেয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার সেরা পুরস্কার পেয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে পুরস্কারগুলো দেয় কারা, আর কিসের ভিত্তিতে রাজ্যের প্রকল্প সেগুলো পুরস্কার পায়? প্রকল্প মানে তো সেই প্রকল্প যেগুলো দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা যায়, এবং যে প্রকল্পগুলো সেই প্রকল্প যে প্রকল্পের বিনিময় ভোট এদিক ওদিক করা যায়, সেই প্রকল্প যেগুলো ঠিক ভোট আসার আগেই লাফিয়ে লাফিয়ে নাকি বাড়ে। অতএব প্রশ্ন ছিল প্রত্যেকের মনে কম বেশি যে তারা কারা যারা রাজ্যের এই প্রকল্পগুলোকে পুরস্কার দেন। আজকে হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করলেন, তিনি বললেন যে রাজ্য সরকার যে পুরস্কার পায় তা অর্থের বিনিময়ে পায়, অর্থাৎ টাকা দিয়ে নাকি অ্যাওয়ার্ড কেনে। যে বেস্ট, পশ্চিমবঙ্গের এই প্রকল্পটা হচ্ছে বেস্ট, দি বেস্ট, এগুলো পয়সা দিয়ে নাকি কেনা হয়। এর আগে শুনেছিলাম সিনেমার অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কেনা হয়, আরো অনেক কিছু অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কেনা হয়, কিন্তু এবার তো শুনতে পাচ্ছি নাকি রাজ্যের প্রকল্প, সরকারি প্রকল্প যে অ্যাওয়ার্ড পায় সেটাও নাকি পয়সা দিয়ে কেনা হয়। মারাত্মক বিস্ফোরক অভিযোগ হিরণ চট্টোপাধ্যায়। আর তার এই বক্তব্যের পরই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন যে প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে, তবে গিয়ে তারপর তারা এই প্রত্যাহার করবেন। আসলে কি অভিযোগ হিরণের একবার দেখা যাক। শুরুতে রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার। পুরস্কারটার নাম কি? স্কচ। 2022 সাল থেকে 40টা স্কচ পুরস্কার পায় রাজ্য। ভাবুন, একটা দুটো নয়, আমি এই গ্রাফিক্সগুলো একবার চালাতে বলবো আমার টিমকে, একটা দুটো নয়, 40খানা পুরস্কার পেয়েছে 2022 সাল থেকে। 40খানা স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য 2022 সাল থেকে। লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটা নাকি স্কচ পুরস্কার অর্থাৎ স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, যে অভিযোগ করছেন হিরণ। এবং অভিযোগ করছেন যে রীতিমতো অর্থের বিনিময় নাকি এই পুরস্কার এসছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সিএজি রিপোর্টও তুলে ধরে বিধানসভায় অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন যে রেজিস্ট্রেশনের নামে স্কচ পুরস্কার প্রদানকারী সংস্থাকে টাকা দিয়েছে রাজ্য, একটি আরটিআই এর ভিত্তিতেই দাবি করেন হিরণ। প্রশ্ন হচ্ছে স্কচ গ্রুপটা কি? এই স্কচ গ্রুপ সাধারণত আর্থসামাজিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে অ্যাড্রেস করবো, যদি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি হিরণের সঙ্গে, যদি হিরণকে পাই আমি অবিলম্বে হিরণের কাছে যাব। 2022 সালে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর
এই স্কচ পুরস্কার পায় 2022 সালে। এবং মনে করে দেখুন 2022 সালে শিক্ষা দপ্তর পাচ্ছে স্কচ পুরস্কার, যে সময়তে শিক্ষামন্ত্রী জেলে, যে সময়তে শিক্ষা দপ্তর, গোটা শিক্ষা দপ্তরটা জেলে, যে সময়তে ভুরি ভুরি দুর্নীতি শিক্ষা দপ্তরের উথলে উঠছে, উপচে উঠছে, সেই সময়তে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পেয়ে যাচ্ছে স্কচ পুরস্কার। শিক্ষায় স্কচ পুরস্কার। শিক্ষা দুর্নীতি এবং বুনিয়াদী শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার নাকি, মানে শিক্ষা দুর্নীতি যে সময় সব থেকে বেশি, সেই সময় নাকি বুনিয়াদী শিক্ষা নিয়ে রাজ্য সরকার ভালো কাজ করেছে, তার স্বীকৃতি স্বরূপ নাকি এই স্কচ অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। ছেড়ে দিন, এবার চলে এসে 2023 সাল, আরও একবার স্কচ পুরস্কার। সেই সময় ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে জনপ্রিয় করার জন্য রাজ্যের পরিবহন দপ্তরকে এই স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে ট্রাম নিয়ে দুর্নীতিতে অভিযোগ ছিলই, এবং তারপর দায়িত্ব সহকারে ট্রামটাকেই তুলে দেয় পশ্চিমবঙ্গ সরকার, আর সেই ট্রাম পরিষেবার জন্য আসে স্কচ অ্যাওয়ার্ড। প্রশ্ন হচ্ছেটা কি? ডাল মে কুছ তো কালা হ্যায়। মানলাম হিরণ মারাত্মক অপরাধ করে ফেলেছেন, তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে অভিযোগ করছেন যে স্কচ পুরস্কার নিয়ে, সত্যি কি ফেলে দেওয়ার মতো এই অভিযোগ? আমি গ্রাফিক্সগুলো আমার টিমকে চালাতে বলবো, তার সঙ্গে সঙ্গে আলাপ করা এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ রয়েছেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ রয়েছেন, কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল, এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি শুরু করবো বিমল শঙ্করদাকে দিয়ে। বিমল, এর আগে একাধিক বিষয় রয়েছে, নিঃসন্দেহে আজকে কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, মহাকুম্ভ, মৃত্যুকুম্ভ নাকি অন্য কিছু, তা নিয়ে কংগ্রেসের তরফ থেকে নানা ধরনের কথা শুনতে পেয়েছি আমরা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছু ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো চালানো হয়, এবং সেগুলোও নাকি শোনা যায় যে ধারের টাকায় এত এত প্রকল্প চলে, সেখানেও জানতে পারা যাচ্ছে আজকে নাকি সেই প্রকল্পগুলো যে অ্যাওয়ার্ড পায় সেটাও নাকি পয়সা দিয়ে কেনা। মানে আমি জানি না যে এগুলোর শেষ কোথায়, মানে আর কত মিথ্যাচার। যদিও এটা বলার সঙ্গে সঙ্গে হিরণকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে, কিন্তু এই যে স্কচ পুরস্কার নিয়ে যে বিতর্কের জায়গা তৈরি করে দিলেন হিরণ, এক্ষুনি বিতর্কের আগুনে জল ঢালা সম্ভব? আদৌ রাজ্য সরকারের কাছে অতখানি জল আছে বিতর্কে ঢালার মতো? তার আগে একটু জেনে নিতে হবে হোয়াট ইজ স্কচ অ্যাওয়ার্ড, ওই জিনিসটি কি। লোকে তো অন্য কিছু সন্দেহ করতে পারে, আর স্কচের সঙ্গে অন্য জিনিসটা মিশে যায়। তো স্কচ অ্যাওয়ার্ড ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিভিলিয়ান অনার ইন ইন্ডিয়া that recognizes people, projects and institutions that have contributed to positive social and economic change. এটা দেয় স্কচ গ্রুপ ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে যে এর আগে একটা পুরস্কার নিয়ে খুব হাসাহাসি হয়েছিল, আমাদের রাজ্য নাকি সম্মিলিত জাতিপুঞ্জ থেকে একটা কিছু বিরাট অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছিল। তারপর আবার বছর দুয়েক আগে দেখলাম আরেকটা অ্যাওয়ার্ডের একটা অদ্ভুত সার্টিফিকেট দেখলাম, তার 5খানা বানান ভুল ছিল। মানে সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাওয়ার্ড দিলে 5খানা বানান ভুল কী করে থাকে? পরে দেখা গেল তার সঙ্গে তার কোনো মিলই নেই, এখানে কি সেই সব ফেক কাণ্ড কারখানা করেছিল। তাহলে হঠাৎ করে এই স্কচ অ্যাওয়ার্ডের কনসেপ্টগুলো আসছে কোত্থেকে? আসছে স্বর্ণালী এই জায়গা থেকে যে যারা একটা রাজ্যকে ক্রমে সর্বনাশের পথে নিয়ে গিয়ে প্রায় শেষ সীমায় পৌঁছে দিয়েছে, এই রাজ্যবাসীর ধ্বংস ছাড়া আর কোনো জায়গা প্রায় রাখেনি, তাকে নিজের এই ইমেজ রাখার জন্য এই কাণ্ড কারখানাগুলো করতে হবে। আচ্ছা স্বর্ণালী, আমি নিজের শিক্ষার সঙ্গে যুক্ত, গত 37-38 বছর অধ্যাপনা করছি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল হয়েছে সেটা নিয়ে যদি কখনো এখানে আলোচনা করো, ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে পারি। হায়ার এডুকেশনে কি হাল হয়েছে, আর সেই শিক্ষা ব্যবস্থা পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড 2022 সেই শিক্ষা ব্যবস্থায় স্কচ অ্যাওয়ার্ড, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল বা হয়েছে এখনো, সেটা স্কচ অ্যাওয়ার্ড পেয়ে গেল। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে অধিকাংশ কলেজগুলো বা স্কুলগুলো মাধ্যমিকে ছাত্র কমেছে ভয়ঙ্কর হারে। গত বছরের আগের বছরে মারাত্মক হারে মাধ্যমিকে পরীক্ষার্থী কমে গিয়েছিল। হলো কি যে পশ্চিমবাংলার জনসংখ্যা কি কমে গেল নাকি? তা নয়, মানুষ সেই স্কুলগুলো থেকে সরে যাচ্ছে, অথবা 2020 সালের পর থেকে একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক হয়ে বেরিয়ে গেছে, রাজ্য সরকার কিচ্ছু করতে পারেনি। পরপর 2 বছর দেখা গেল এতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, সিট ফাঁকা পড়ে আছে, ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। আমি আজকে এখানে একদম চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি পোস্ট গ্র্যাজুয়েট, আমাদের কিছু বন্ধু বান্ধব
দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে যেত। এখন যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়ে তারা প্রথমে খোঁজে দিল্লির কলেজ, তারা প্রথমে খোঁজে মহারাষ্ট্রের কোন কলেজ, ব্যাঙ্গালোরের কোন কলেজ। এখানে কেউ পড়তে আসে না, এখানে পড়তে আসে না, বাইরে থেকে তো আসা দূরের কথা। আমারই এক বন্ধুকে নিজের লোকেরাই পড়ে না, এমনকি এখানকার স্কুলের ক্ষেত্রে লোকে বাইরে চলে যাচ্ছে। আমি তো বলছি অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে একটা স্কুল আছে, খুব ভালো স্কুল, এখানে বহু লোকে পড়তে যায় ওখানে এখনো। আমি আসছি, লাস্ট লাইন বলি, সেটা হচ্ছে যে এই এডুকেশনকে কেন্দ্র করে পশ্চিম বাংলার যে সম্মান ছিল, যে গোটা ভারতের চোখে, পৃথিবীর চোখে বাঙালির যে সম্মান ছিল, শিক্ষিত বাঙালি, সেটা শুধু গুঁড়িয়ে দেয়নি এরা, গোটা সিস্টেমটাকে একদল অশিক্ষিতের হাতে, লোকের হাতে তুলে দিয়েছে। সিস্টেমটা ধ্বংস হয়ে গেল। লজ্জা লাগে। এই কিছুদিন আগে আমি কুম্ভ মেলা থেকে ফিরলাম, লোকে সবাই জিজ্ঞেস করছে কি হলো তোমাদের, আপনাদের রাজ্যে হচ্ছে। আমি আসছি। এই সময় হিরণ আমাদের সঙ্গে যোগদান করেছেন, রাজুদাও হাত তুলছে। রাজুদা, আপনার কাছে আসবো। হিরণ আমাদের সঙ্গে রয়েছেন ডাইরেক্টলি, আমি ওনার কাছেই যাচ্ছি সরাসরি। হিরণ, 21,26,000 আমি আপনার অভিযোগ করার পর আমরা অনেকেই যারা জানি না যে কি হয় না হয় পুরস্কার, আমি শুনেছিলাম যে সিনেমার ক্ষেত্রে নাকি এই ধরনের টাকা দিয়ে পুরস্কার কেনা বেচা হয়, আরো অনেক কিছু ক্ষেত্রে হয়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, সিনেমার ক্ষেত্রে হয়, কিন্তু রাজ্যের সরকারি প্রকল্প যে টাকার বিনিময়ে নাকি বেচা কেনা চলছে, এ তো বাপের জন্মে কেউ শোনেনি। এর আগে শুনতাম রাজ্য সরকার বিভিন্ন সময়তে বড় বড় করে প্রমোশন করতো, আমাদের এই অমুক প্রকল্প অমুক শ্রী পুরস্কার পেয়েছে, আমাদের অমুক ভান্ডার পুরস্কার পেয়েছে, আমাদের অমুক সাথী পুরস্কার পেয়েছে। এ তো মারাত্মক অভিযোগ করছেন আপনি যে স্কচ অ্যাওয়ার্ড নাকি পয়সার বিনিময়ে পাওয়া। আপনি বলার পরে আমি সার্চ করতে বসলাম, পড়াশোনা করতে বসলাম, আমি দেখলাম যে 9 করে মোটামুটি 40খানা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য লাস্ট কয়েক বছরে। এবং তার মধ্যে আমি কিছুক্ষণ আগে, আপনি জয়েন করার আগে আমি বিমল থেকে জিজ্ঞাসা করছিলাম, 2022 সালে শিক্ষা দপ্তর পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরের দুর্নীতি গোটা পৃথিবীতে ফেমাস হয়ে গেছে। একসঙ্গে একটা ডিপার্টমেন্টের এত লোক একসঙ্গে জেল যাত্রা খুব রেয়ার, ভারতের ইতিহাসে দেখতে পাওয়া যায় না। তার পরের বছর দেখছিলাম স্কচ পুরস্কার পেয়েছে ট্রাম পরিষেবা, যে ট্রামটাই তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার। মানে কেসটা কি? মানে আপনি স্বাধিকার ভঙ্গের নোটিশটা খেলেন কেন, একটু বলুন তো। স্বাধিকার ভঙ্গের নোটিশ যে কিসের কারণে সেটা আমিও জানি না, কারণ আজকে হঠাৎ করে দুপুরবেলার পরে, মানে ডিসিশনের পরে মাননীয় স্পিকার বললেন যে শ্রী হিরণময় চট্টোপাধ্যায়ের নামে মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটা প্রিভিলেজ করেছেন, তো ওনাকে রিপ্লাই করতে হবে উইথ দ্য এভিডেন্সেস। কিন্তু আমি বললাম, যখন তারপরে গিয়ে আমি ডেপুটি স্পিকারের সঙ্গে কথা বললাম, কারণ তারপরে স্পিকার চলে গিয়েছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, তো আমি যখন ওনাকে গিয়ে বললাম যে স্যার, আমার নামে যে প্রিভিলেজ করা হয়েছে বা আপনি যে আমাকে রিপ্লাই করতে বলছেন, তার তো কোনো রিটেন আপনি আমাকে কমিউনিকেশন দেবেন, উইদাউট রিটেন কমিউনিকেশন আমি কী রিপ্লাই দেবো, মানে কিসের ভিত্তিতে আমি রিটেন রিপ্লাই দেবো? বলছে না, যেটা আমরা বলেছি, স্পিকার যেটা বলেছেন বা আমি যেটা বলেছি এখানে, তো আপনি তার ভিত্তিতে রিপ্লাই দিন। এলাম তার ভিত্তিতেও আপনাকে মৌখিক রিপ্লাই দিলাম গতকাল। আপনি এভিডেন্স চেয়েছেন, আমি তো এভিডেন্স বললাম যে ভাউচার নাম্বার 1529 ডেটেড 25 মার্চ 2022, ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে দিয়েছিল। আমি তো ডেট বলছি, ভাউচার নাম্বার বলছি, ডিপার্টমেন্ট বলছি। এবং তারপরে দেখছি 28শে অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট একটা টুইট করছেন যে আমরা অত্যন্ত গর্বিত লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো আপনারা শুনেছেন যে পৃথিবীর কোথাও অ্যাওয়ার্ড পাওয়ার জন্য টাকা দিতে হয়? আমি সদনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী গত বছরই বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তাহলে তার জন্য কি ওনাকে লক্ষ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হয়েছিল? তখন ওনারা কেউ কোনো উত্তর দিতে পারেনি। উত্তর না দিতে পেরে মাননীয় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমাকে বলছেন, এই তুমি না বড্ড বেশি পেকে গেছো, তুমি বেড়ে পাকামো কথা বলছো, তুমি দিগ্গজ হয়ে গেছো, তোমাকে অনেক কিছু শিখতে হবে, তুমি কিছুই জানো না এখানকার বিধানসভাতে। তো উনি তো স্বাধিকার ভঙ্গ করলেন। বিধানসভাতে যে আমাদের পরিষদীয় সাংসদ, সেখানে কি আপনি এরমভাবে কোনো ব্যক্তিকে, কোনো বিধায়ককে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আপনি, তুমি দিগ্গজ হয়ে গেছো, তুমি কিছুই জানো না, তোমার কোনো জ্ঞান নেই, তুমি বেড়ে পাকামি করছো, তুমি আমার ছেলের থেকেও ছোটো? আমি তো ওনাকে শ্রদ্ধা করে বললাম যে মাননীয় শ্রদ্ধেয়া চন্দ্রিমাদি, আপনি যে টাকার বিনিময়ে স্কচ অ্যাওয়ার্ডগুলো নিয়েছেন, এই 40টা যে অ্যাওয়ার্ড পেয়েছেন, টোটাল কত টাকা দিয়েছেন তা যদি আপনি হিসাব দেন তাহলে খুব ভালো হবে। এবং তারপরে যখন ওনারা বাজেটেতে দেখাচ্ছেন যে বাজেট যেখানে 6.5% আরবিআই ঘোষণা করেছে রাজ্যের জিএসডিপির হার,
সেখানে পশ্চিমবঙ্গের হার প্রায় 12%। তো তার মানে হলো যে ভারতবর্ষের যে জিডিপি তার থেকে এখানকার পশ্চিমবঙ্গের জিএসডিপি প্রায় ডাবল। তো যদি ডাবলই হয় তাহলে পশ্চিমবঙ্গের মানে আর্থিক স্বাস্থ্য অত্যন্ত ভালো। তাহলে আবার বলছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, চাকরি নেই, কাজ নেই, টাকা নেই, এদিকে বলছে আর্থিক অবস্থা খুব ভালো। তো এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে না পেরে আজকে হঠাৎ করে প্রিভিলেজ দেখেছেন, কিন্তু তার কোনো আমাকে রিটেন কপি দেয়নি। রিটেন কপি না দিলে আমি কিসের ভিত্তিতে রিপ্লাই করেছেন? আমি কোনো রিপ্লাই করিনি। না, কিন্তু এই যে অভিযোগটা আপনি করছেন, মানে এটা কি মানে এই যে 40টা অ্যাওয়ার্ডে কে না, মানে আপনার অভিযোগটা তো মারাত্মক। মানে এতদিন পর্যন্ত মানে জানতামও না। ইনফ্যাক্ট আপনি অভিযোগ না করলে কেউ খবরও পেতো না যে এই যে মাঝে মধ্যে প্রমোশনগুলো দেখি আমরা যে এই শ্রী সাথী ভান্ডারগুলো পুরস্কার পাচ্ছে, সেখানে টাকা পয়সার লেনদেন চলছে। একটা ইনফরমেশন রয়েছে কি ধারের টাকাতে এখানে ভাতা শ্রী সাথী চলছে, কিন্তু সেটাকে প্রমোট করার জন্য যে আবার টাকা খরচ করে অ্যাওয়ার্ড আনা হচ্ছে, তো আমরাও জানতাম না। বলুন প্লিজ। না, এটা কেউই জানতেন না। এটা আমাদের যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন মাননীয় বিশ্বনাথ গোস্বামী, তিনি একটা টুইট করেছিলেন এই সিএজির রিপ্লাই দিয়ে। সিএজিকে উনি আরটিআই করেছিলেন এবং সিএজিতে রিপ্লাই দিয়েছিল সিএজি যে এই 1529 ভাউচারের এগেনস্টে এই পেমেন্টটা করা হয়েছে। সেখান থেকে আমি জানতে পারি এবং তারপরে খবরের কাগজে বেরোয়। সেই সমস্ত তথ্য নিয়ে আমি বিধানসভাতে উপস্থাপন করেছিলাম। কিন্তু ওনারা হতবাক হয়ে গেছিলেন যে যেগুলোর দিকে কারোর চোখ পড়ে না সেগুলোর দিকে হিরণের চোখ পড়ে। গত 4 বছর ধরে আমি একটার পর একটা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে এভিডেন্স সমেত প্রমাণ করেছি যে পশ্চিমবঙ্গে কীভাবে ট্রেজারিতে জেলা শাসকরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসকরা হাজার হাজার কোটি টাকা তছরূপ করেছেন, কীভাবে হাজার হাজার কোটি টাকা ট্রেজারি থেকে তারা চুরি করেছেন এবং চুরি করে বিভিন্ন খাতে তারা ব্যয় করেছেন। এই এত কিছু তথ্য দেওয়ার পরে কিন্তু আজ অবধি তার কোনো সুরাহা হয়নি, তার কোনো রিপ্লাই দেয়নি। ফলে রিপ্লাই দিতে না পেরে অবশেষে আমাকে এবারে প্রিভিলেজ করলো। যেহেতু কোনো উত্তর নেই, বেড়ে পাকা বলছে, কখনো বলছে দিগ্গজ, কখনো বলছে তোমাকে শিখতে হবে, কখনো বলছে তোমার নলেজ নেই, প্রথম বিধায়ক হয়ে চলে এসছো, ছোটো বাচ্চা ছেলে, কিছু জানো না, এখানে বসে শেখো, হ্যাঁ তুমি অনেক বেশি পেকে গেছো। এই সব কথা একজন বিধায়ককে একজন রাজ্যের প্রতিমন্ত্রী বলছেন। আমার দেখে খুব দুঃখ লাগছিল যে একজন অসহায় প্রতিমন্ত্রী অর্থ দপ্তরে, যার হাতে কিছুই নেই, যিনি সত্যিকারের ল্যাম্পপোস্ট বলে প্রমাণিত হলেন। কারণ মুখ্যমন্ত্রী বলছেন তার প্রেরণা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে কী বলে বাজেটের ভাষণ শুরু করেছিলেন। আর এই প্রতিমন্ত্রী বাজেটের যে স্টেটমেন্ট বইতে মুখ্যমন্ত্রীর কবিতা দিয়ে শুরু করেছেন। মানে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত, আর প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রীর কবিতার দ্বারা অনুপ্রাণিত। তো এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখানে সব কিছু হয়। এখানে যা কিছু হয় মানে সাঁতরে সাগর পৌঁছে যায়। এই যে গঙ্গাসাগরের মেলা হচ্ছে, সেই গঙ্গাসাগরের মেলা যদি আপনারা দেখেন, মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে গত বছর 1,10,00,000 পুণ্যার্থী গেছে ওখানে। তো যখন আরটিআই রিপোর্টে দেখা যাচ্ছে যে সেখানে মাত্র 4 লক্ষ 4.5 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল ভূতল পরিবহনের মাধ্যমে। ওখানে তো সমুদ্রেতে মানে যে সাগরে যেতে গেলে আপনাকে তো সাঁতরে যেতে পারবেন না আপনি, বা আপনি আকাশ থেকেও টপকাতে পারবেন না, আপনাকে লঞ্চে করে ভেসেলে করে যেতে হবে। তো ওই ভেসেলের যে টোটাল টিকিট বিক্রি হয়েছিল 4 লক্ষ 4.5 লাখ টাকার। তো তার মানে ওনার যে দাবি 1,10,00,000 টাকা, তার মানে 1,10,00,000 মানুষের হিসাবে উনি কিন্তু বাজেট বানিয়েছেন। তাদের থাকা খাওয়া আসা যাওয়া, এই যে প্রায় 90 কোটি টাকার বাজেট বানিয়েছিলেন, কিন্তু খরচা হয়েছে মাত্র আপনার 4 কোটি টাকা। তার 86 কোটি টাকা গেল কোথায়? এগুলো নিয়েও প্রশ্ন করতে ওনারা প্রচন্ড বিব্রত হয়ে যাচ্ছেন। বিধানসভাতে মানে এবার এগুলো নিয়ে প্রশ্ন করলে আপনাকে আরেকটা ডাবল স্বাধিকার ভঙ্গের নোটিশ খেতে হবে। আমাকে আটকাতে পারছেন না। আমি আসছি শুধুমাত্র না আপনি রাজুবাবু তো বলবেনই না, আপনিও তো জানেন না স্বর্ণালী দি, আগের বারে স্পিকার আমার মাইক্রোফোন অফ করে দিয়েছিলেন। কি অবস্থা বিমল দা, এই হচ্ছে অবস্থা। আমি জানি না যে গোটা বিধানসভা ফাঁকা করে মুখ্যমন্ত্রী বলেন যে মহাকুম্ভ হচ্ছে মৃত্যুকুম্ভ, গোটা বিধানসভা ফাঁকা করে বলতে হয়। আসলে স্বর্ণালী একটা কথা বলি, আমি শেষ করিনি, আমাকে তো বলতে আমি 2 লাইন বলবো। হ্যাঁ শেষ করে নিন, আমি ওনাকে উত্তর দেবে, কিছু উত্তর দিতে পারবে না জানি, আমি বলে দিই। সেটা হচ্ছে আমি যদি আমার কাজ ঠিক করি, তাতে স্কচ অ্যাওয়ার্ড হোক আর হুইস্কি অ্যাওয়ার্ড হোক, আমার কোনো অ্যাওয়ার্ড কাজে লাগে না।
যদি আমি নিজের কাজ ঠিকঠাক না করি তাহলে এইসব অ্যাওয়ার্ডের জন্য আমাকে মুখাপেক্ষি হয়ে থাকতে হয়, আমাকে ভুল ইংরেজিতে লিখতে হয় আমি সম্মিলিত জাতিপুঞ্জের এই অ্যাওয়ার্ড পেয়েছি গো, সম্মিলিত জাতিপুঞ্জ নাকি কন্যাশ্রীকে অ্যাওয়ার্ড দেয়। ভূভারতে আমি পলিটিক্যাল সায়েন্স 38 বছর পড়াচ্ছি, আমি শুনিনি জীবনে একটা রাজ্য সরকারকে সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাওয়ার্ড দেয়। আরে তার একটা এজেন্সি প্রশংসা করেছিল, ওতেই অ্যাওয়ার্ড হয়ে গেছে। কেউ যদি নিজের গলায় ঝুলিয়ে রাখে তো আমি করবোটা। আমি তো এটাও জানতাম না রাজুবাবু যে এই যে গঙ্গাসাগর নিয়ে আপনারা বলেন যে 1 কোটি 1.5 কোটি মানুষ গিয়েছে, আজকে প্রকাশ্যে অন এয়ার রিপাবলিকে বসে হিরণ চ্যাটার্জি অভিযোগ করলেন যে ভূতল পরিবহন নিগমের তরফ থেকে দেখা যাচ্ছে মাত্র 4 লক্ষ টিকিট বিক্রি হয়েছে। মানে এত মিথ্যা আপনারা রাখেন কোথায়? আচ্ছা বলছি, ওনারা অনেকক্ষণ ধরে বলেছেন, আমাকে একটুখানি বলতে দেবেন, আমি তাহলে পরে সবার সুবিধা হবে। আমি আসলে বিজেপির দেখছি এক একজন আবিষ্কারক, বিজেপির এক একজন এমপি এক একটা আবিষ্কার করছে। শুভেন্দুবাবু আবিষ্কার করছে মুখ্যমন্ত্রীর সাথে জঙ্গি যোগ, বিরাট পাবলিসিটি। পরে হিরণবাবু আবিষ্কার করলেন যে এই সমস্ত যতগুলো পুরস্কার পেয়েছে এই পুরস্কারগুলো সব টাকার বিনিময়ে হয়েছে, উনিও একটু পাবলিসিটি পেতে চাইছেন। এখানে বিমলবাবু বসে বসে স্কচ হুইস্কির আবিষ্কার করছেন, এদিকে দিলীপবাবু বসে বসে গরুর দুধের মধ্যে না গরুর দুধের মধ্যে সোনা আবিষ্কার করছেন। ওনাদের বিভিন্ন নেতাগুলো আবার গোমূত্রের মধ্যে থেকে রোগ সারানোর আবিষ্কার করে ফেলছেন। বিজেপির মধ্যে বিভিন্ন আবিষ্কারক রয়েছে। আরে আপনাদের থেকে বড় কারো আবিষ্কারক রয়েছে? আপনারা নতুন করে রবীন্দ্রনাথকে আবিষ্কার করে ফেলেন, আপনারা রবীন্দ্রনাথকে আবিষ্কার করে ফেলেন, হিরণবাবুর সাথে তাল মিলিয়ে আপনারা গান্ধীজিকে ফলের রস খাইয়ে দেন, সাথে হিরণবাবুর সাথে তাল মিলিয়ে বলছেন আপনারা ইতিহাস আবিষ্কার করে ফেলেন মশাই, আপনারা ইতিহাস আবিষ্কার করে ফেলেন। সব সময় বাংলার ভালো আপনারা চান না, বাংলাকে বাংলার ভালোতে মিথ্যে কথা বলে হয় না, উদ্দেশ্য আপনি এবং হিরণবাবু তাহলে তাল মিলিয়ে যে রাজ্যের ভোটে হিরণবাবু জিতে ওই কি বলেন চন্দ্রবাবুর বেড়ে পাকা হোক বা যাই হোক বা বাবুসোনা হোক যাই হয়েছে, কিন্তু সেখানে সেই রাজ্যের ভোটে জিতে তিনি যাই হোক মানে বেড়ে পাকাই হোক বা বাবুসোনাই হোক যাই হোক হওয়ার পরে সেই রাজ্যের মানুষকে অপমান করছে, সেই রাজ্যের গঙ্গাসাগরকে অপমান করছে। বলছে যে সেখানে লোক হয়নি, 4 লাখ লোক হয়েছে, মানে বাংলাকে অপমান করছে। আমাদের দলের মতো ক্রিমিনাল তৈরি হয় না, শুনলাম যে বাংলার ভোটারে অপমান শব্দটা আপনাদের মুখে মানায় না, কারণ আপনাদের মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ পরিবারের মেয়ে বলে যে চণ্ডীপাঠের নমুনা, যে সরস্বতী মন্ত্রের নমুনা তুলে ধরেছেন, তাতে কাকে কাকে কি কি অপমান করা হয় সেই নিয়ে আমি আজকের ইনিংস শুরু করছি না, আমি আর খাতা খুলছি না। আপনারা চণ্ডীপাঠের আবিষ্কারক, আপনারা রবীন্দ্রনাথের আবিষ্কারক, আপনারা ইতিহাসের আবিষ্কারক, আপনারা সরস্বতী পুজোর মন্ত্রের আবিষ্কারক, আপনারা অনেক আবিষ্কার করেছেন, অনেক কিছু আবিষ্কার করে ফেলেছেন। এখন আপনাদের সেই মান অপমান নিয়ে প্রশ্নের উত্তর আমি যাচ্ছি না। কেতনবাবু আমাদের এখানে রয়েছেন। কেতনবাবু, আজকে অনেক কিছু নিয়ে তো কথা হতে পারতো, কিন্তু যখন মহাকুম্ভ আর অমৃত কুম্ভ নিয়ে কথা হচ্ছে তখন খুব খারাপ লাগলো শুনে যে একই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেও সুর মেলাতে হচ্ছে আপনাদের দলকে, কংগ্রেসকে। এত দুরবস্থা, যেখানে রাহুল গান্ধী নিজে যাচ্ছেন গঙ্গা স্নান করতে, সেখানে আপনাদের দলের এখন মুখ শুভঙ্কর বাবু, তাকে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে হচ্ছে। আমি একবার শোনাবো, আমার টিমকে বলবো যদি রেডি থাকে বক্তব্যটা একবার শোনাবো। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কি বলেছিলেন, শুভঙ্কর সরকার আজ কি বলছেন, তাহলে কেতনবাবুর কাছ থেকে উত্তরটা পাওয়া যেতে পারে। শুনুন। ঠিক অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে যেমন নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিলেন, যে একেবারে বিপুল সংখ্যায় আমরা আসব, সংবিধান বদলে দেব, যে সংবিধান ওই বিতর্কিত জমিতে রামলালাকে প্রতিষ্ঠা করার জন্য রায় দিয়েছিল, কিন্তু অযোধ্যাবাসী ওখান থেকে তারা প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক একই ধাঁচে আমরা দেখলাম ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে রেখে যোগী আদিত্যনাথ, হিন্দুর পোস্টার ঘর, তিনি মহাকুম্ভকে বিপণনে নিয়ে গেলেন। প্রচুর মানুষ মারা গেছেন, যারা পুণ্য অর্জন করার জন্য গেছিলেন তাদের মহাকুম্ভ থেকে মহাপুণ্য অর্জন করতে না পারার কারণ শ্মশানে চলে যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি,
আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু, বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে বড় লোক আর ভিআইপিদের জন্য, লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম সেবা দলের ক্যাম্প উদ্বোধন করতে। সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা, সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল, যেটা আমি তার আগে আরজি করের ইনসিডেন্টে আমার মনে হয়েছিল রাজ্য সরকার পুরো মাত্রায় ফেল করেছে। গঙ্গাসাগরে সেটা আমার মনে হয়, কিন্তু মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে। যোগী আদিত্যনাথ পুরো ফেল করেছে। শুধুমাত্র একই সঙ্গে সুর মেলানো নয় মহাকুম্ভ নিয়ে, তার সঙ্গে আরো একটু এগিয়ে দেওয়ার সার্টিফিকেট গঙ্গাসাগরকে, যে গঙ্গাসাগর নিয়ে কিছুক্ষণ আগে আমি বললাম যে আরও একটা বিস্ফোরক অভিযোগ করে বসলেন হিরণ, যে যেখানে 1-1.5 কোটির কথা বলা হচ্ছিল, বড় করে ফলাও করে প্রমোশন করা হচ্ছে, দেখা যাচ্ছে শুধুমাত্র ভূতল পরিবহন থেকে, কারণ একটা মাত্রই রাস্তা যাওয়ার, সেটা হচ্ছে লঞ্চে করে যেতে হয়, সেখানে মাত্র 4 লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণাপন্ন হয়ে তার কথাতেই সাতে সা পাতে পা মেলানোর কি দরকার পড়ে গেল আপনাদের দলের কংগ্রেসের? এই দুরবস্থা হয়ে গেছে কংগ্রেসের এখন, প্রদেশ কংগ্রেসের। না, এটা আপনারা জোর জবরদস্তি মিলিয়ে দিচ্ছেন। এবার যদি আপনারা তো মেলালেন, শুভঙ্কর বাবু তো বললেন এই কথাগুলো, এতক্ষণ বললেন, আমি না বললে কি করে বুঝতে পারি আমি কি বলছি বা কি বলতে চাইছি? ব্যাপারটা হচ্ছে যে দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে কুম্ভ নিয়ে আর একটা হচ্ছে গঙ্গাসাগর নিয়ে। এবার আমি গঙ্গাসাগরটা একটু ক্লিয়ার করে দিই। দেখুন, গঙ্গাসাগরে আপনারা যেটা বলছেন বা আপনাদের যেটা অভিযোগ যে সুরে সুর মেলাচ্ছেন, আচ্ছা মানলাম, ঠিক আছে, নয় বিজেপির এখানে মুখপাত্র রয়েছেন, তাহলে বিজেপির যিনি মুখপাত্র তিনি সুর থেকে বেসুরে, তাহলে বলুন কোন জায়গায় নিন্দা করবেন বলুন। ব্যাপারটা দেখুন, যেটা আমরা তৃণমূলের বিরোধিতা এখানে করে থাকি, দুর্নীতি নিয়ে, তৃণমূলের অন্যান্য যে অপকৃতি নিয়ে, সেটা আপনাদের পলিসি। আপনারা এখানে তৃণমূলের বিরোধিতা করেন আর দিল্লি থেকে তৃণমূলকে জড়িয়ে ধরেন। ব্যাপার না, সেটা আমরা বলতে পারি না, সেটা আমরা এখানে বলতে পারি যে বিজেপি, মানে এখানে বিজেপি দুর্নীতি নিয়ে চেল্লাচিল্লি করে, কিন্তু বিজেপির এজেন্সিগুলো এখানে রোজ এক লোকের বেল হয়ে যায়, এটা আমরাও বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যখন কুম্ভ নিয়ে এবার প্রসঙ্গটা আসছে, দেখুন মুখ্যমন্ত্রী ঠিক কোন শব্দবন্ধটা ব্যবহার করেছেন এটার সাথে আমরা সহমত নই, কিন্তু এটা তো বাস্তব যে কুম্ভে আমাদের যারা হিন্দুরা, সনাতনীরা যারা গেছিলেন পুণ্য লাভ করতে, তারা সেখানে মারা গেছেন। কেন মারা গেছেন? সেখানে সরকার এর আগে হজ করা নিয়ে যখন পদবিষ্ট হয়েছেন তখন আপনারা কতগুলো কথা বলেছিলেন, কতগুলো পোস্ট করেছেন। এছাড়া সংখ্যা সঠিক বলা যেতে পারছে না। এখনো ওখানে অনেক লোক আছেন যারা ওখানে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে সঠিক ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না। আমাদের বাংলার অনেক লোক এসছেন যেখান থেকে বডি এসছে, ডেথ সার্টিফিকেট সঠিকভাবে ইস্যু করা যায়নি। দিল্লি স্টেশনে মারা গেছে। মহাকুম্ভে যখন দুর্ঘটনা ঘটে সেই সময়তে পশ্চিমবঙ্গের শাসক দলের কি ভূমিকা ছিল? কটা হেল্পলাইন নাম্বার চালু হয়েছিল, কটা বিশেষ ট্রেন গেছিল, কি কি বন্দোবস্ত করা হচ্ছে জানেন তো নিশ্চয়ই? আপনারা তো রাজ্য সরকার ট্রেন চালায়, তো আমি নতুন মানে এতটা যদি ট্রেন না হলে এখান থেকে কিছু বন্দোবস্ত তো করা হবে, স্পেশাল কিছু, অন্তত হেল্পলাইন নাম্বার চালু হবে। যদি হেল্পলাইন নাম্বার তো চালু হবে, যদি যোগী সরকার বলে দিত, হেল্পলাইন নাম্বার তো চালু হয়, উত্তরপ্রদেশ সরকার বলে দিত হাত খাড়া করে যে আমরা আর পারছি না, তাহলে নিশ্চয়ই অনেক। তাহলে উড়িষ্যাতে অ্যাক্সিডেন্ট হলে হেল্পলাইন নাম্বার চালু করেন কেন? হায়দ্রাবাদে অ্যাক্সিডেন্ট হলে হেল্পলাইন নাম্বার চালু করেন কেন? অবশ্যই সরকার এটা
যদি না করে থাকে এটা করা প্রদেশ দরকার, এটা কংগ্রেসের বিপদ এখন অবশ্যই। এতটাই বাধ্যবাধকতা পড়েছে, প্রদেশ কংগ্রেসের না, কেউ আমাদের নেই বাধ্যবাধকতা বিধানসভায়। কোনো নেই, এগুলো আপনাদের মমতা fabricated বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা। সাথে সাপ পাতে পা না, মেলানোর না, সময় এসে গেছে। প্রত্যেক নির্মলে তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি, তৃণমূলের অপকীর্তি কোথায় বলেন? নিয়ে কই রাহুল প্রদেশ গান্ধী তো বলে। বলেননি কখনো? আপনাদের চ্যানেলেই আরে বলা হয়। রাহুল গান্ধী তো বলেননি কখনো। কেন বলেন না? এই যে কোথায় বলেছে রাহুল গান্ধী? আরজিকরের ঘটনা নিয়ে রাহুল গান্ধী কবে রাহুল গান্ধী বলেছেন? বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, খাড়গেজি বলেছেন। আপনারা যদি না শুনতে পান বা আপনারা যদি পাবলিকে না দেখেন, খারগেজি কবে সেটা তো বলেছেন? মমতা বলেছেন, বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন। বলছেন যে রাহুল গান্ধীকে সরিয়ে মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে আসুক, সেটা উনি বলেছিলেন। বরং আমি আসছি পুরনোর ঘটনা না, বিমলদা, আমি যেটা বলছিলাম, নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির এই মুহূর্তে কিসের দায়বদ্ধতা আছে আমি জানি না, তৃণমূলকে তুষ্ট করার দায়বদ্ধতা। পরে আসছি। প্রথমেই বলি, শুভঙ্কর এমনি আমাদের বন্ধু মানুষ, কঠোর কথা কোনো প্রয়োগ করবো না, কিন্তু কতগুলো কথা বলি। আমি এই 5 দিন আগে কুম্ভ থেকে ফিরেছি এবং 3 দিন ধরে একেবারে গোটাটাই আমি প্রচুর পায়ে হেঁটে ঘুরেছি, সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। যে কুম্ভ মেলায় 56 কোটি মানুষ ইতিমধ্যে গেছে, আগামী 26 তারিখের মধ্যে কতজন মানুষ যাবে আমি জানি না। সেই মেলা যেভাবে যোগী আদিত্যনাথ সামলেছে, তারপরে যদি এই ধরনের কথা বলা হয় সেটা একটা প্রশ্ন আসে। এক, দ্বিতীয় কথা, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার এই যে কি বলবো, মানে এতে যে কোনো সনাতনী সাধু সমাজ আজকে প্রচণ্ড শুধু ক্রুদ্ধ হয়নি, তারা বলছে এর মূল্য এদের দিতে হবে। হিন্দুদের এই রকম মানসিকতাকে নিয়ে ছেলে খেলা করার যে মূল্য আগামী দিনে এদের কিন্তু দিতে হবে। আর যে কথাটা বলি, লাস্ট কথা বাকি আছে, যারা হিন্দুরা মারছে, যাদের জন্য হিন্দুরা মারা যাচ্ছে, তাদের মূল্য দিতে হবে না। ওই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আমাদের হিন্দুরা মারা গেল, পুণ্যার্থীরা, যেখানে প্রধানমন্ত্রী একবার কেউ হাসপাতালে গেছে, কিন্তু কোন সৌদি থেকে কোন শেখ এসছে, তাকে গিয়ে কোলাকুলি করতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু পাশে রেলমন্ত্রী হাসপাতালে যেতে পারেন না। নাটক করছে। কংগ্রেস আগে 100টা আসন পাক, তারপর কথা বলবো। লক্ষ্য একটাই, সেই চেঁচাতে শূন্য পেয়েছে। এখন তৃণমূলের পায়ে চারটে আসন পেতে চাইছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আরে বাবু যতই পায়ে ধরো, তৃণমূল কংগ্রেসকে চেনো না তো, তোমার দলটাকে এমনি তুলে দিয়েছে, এরপর শূন্যের কোঠায় পাঠিয়ে দেবে, এমনি তো তুলে দিয়েছে। পায়ে ধরে একটাও আসন পাবে না। তৃণমূলকে চেনো না, একটা প্রিডেটর, গ্রুপ অফ প্রিডেটার্স, তোমার দলটাকেই তো শেষ করে দিয়েছে। পায়ে ধরে লাভ হবে না। একটা বাংলা কথা আছে, যতই করো শিব সাধনা কলঙ্কিনী নাম যাবে না। ওই এমনিতে কংগ্রেসকে মাটির তলায় চালিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ওটা আমাদের প্রয়োজন হয়নি। হাতে পায়ে ধরে কিচ্ছু করা যাবে না। অন্য রাজ্যে একটু চেষ্টা করুন, যদি কিছু আমি আসছি একটা দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসের একে ইউএস থেকে বিভিন্ন অনেক ফান্ড এসছে। এক সেকেন্ড ইউএস থেকে অনেক টাকা এসছে, একই ইউএস থেকে অনেক টাকা এসছে, অনেক পরিকল্পনা করা হয়েছিল। এখন সমস্যা রয়েছে, কোথাও সমস্যা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করা ছাড়া প্রদেশ কংগ্রেসের আর কোনো রাস্তা নেই। এখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে ইস্যু, আর কেন্দ্রে গিয়ে তৃণমূলকে জড়িয়ে ধরে থাকতে হবে না। অথচ এই শুভঙ্কর সরকাররা যখন এখানে দুর্নীতি হচ্ছে, যখন এখানে আরজিকর নিয়ে যখন তুলকালাম চলছে, তখন এই শুভঙ্কর সরকাররা কেন কথা বলছিলেন না সেই সময়? আরে আপনার যদি না, বারবার বলছি, আপনার যদি না শুনতে পারে, আপনাদের ক্যামেরা যদি সেখানে না যায়, দোষটা কার? আমরা শুনছি তো, আমরা শুনছি তো, আমি আসছি। আন্দোলন হয়েছে, ছাড়তে পারে না। এক সেকেন্ড, আমি আসছি, পরপর একটা ডেটা দেখাবো, আমি বাকিদের কাছেও আসছি। কুম্ভে যদি দুর্ঘটনার ইতিহাস দেখানো হয়, এর আগে বহুবার দেখিয়েছি, আরো একবার দেখাচ্ছি না। ইতিহাস ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, ইতিহাস ছাড়া তো বাঁচতে পারবো না, ইতিহাস ছাড়া বাঁচতে পারবো না। পরপর কয়েকটা প্লিজ, 1954 থেকে শুরু, এক সেকেন্ড, 1954 সাল থেকে শুরু, না ইতিহাস ছাড়া আমরা এগোবো কি করে? 1954 সাল প্রয়াগরাজে বললাম না, বিভিন্ন সময়তে কংগ্রেস যদি হিসেব করে দেখেন, তাহলে কংগ্রেসের আমল বেশি। 1954 সালে এলাহাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা 800। নেক্সট 1986, কার সরকার ছিল? হরিদ্বার। 1986-তে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে 200 জনের।
2003 নাসিক গোদাবরী তীরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 39 জনের, আহত হন শতাধিক। নেক্সট 2013 প্রয়াগরাজ ফুটব্রিজ ভেঙে মৃত্যু হয় 42 জনের, আহত হন 45 জন। 2013-র কথা বলছি এই জন্য 2013-তে তখন কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কেন্দ্র তখন ইউপিএ 2 শেষ মুহূর্তে শ্বাস নিচ্ছে, তখন এই নিয়ে একটা কোনো আলোচনা হচ্ছে না। অথচ এখন একই এজেন্ডা মিলে গেছে। সরস্বতী পুজো নিয়ে কথা বলার জন্য সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিধানসভাতে, এখন শুভঙ্কর সরকারটা ময়দানে নেমেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মজবুত করতে হবে। আমি ছিল না সেই সময় মারা গেছে, আর আজ 2025-এ এত টেকনোলজি এত কিছু থাকা সত্ত্বেও 2025-এ মারা যাবে। আর এখন আপনারা সরস্বতী পুজো নিয়ে কথা বলার জন্য প্রত্যেককে সাসপেন্ড করা হলো, সরস্বতী পুজো নিয়ে কথা বলার জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তিনি এই সরস্বতী পুজো নিয়ে হরিণঘাটা থেকে শুরু করে আরো হাজার একটা যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে অ্যাড্রেস না করে তিনি সরাসরি চলে গেলেন কুম্ভে। অমৃত মহাকুম্ভকে তিনি বলে দিলেন আপনার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, 1 কোটির বেশি পুজো হয়েছে। শুনুন দাদা, এই রাজ্যে দাঁড়িয়ে না একটা সরস্বতী পুজো বন্ধ হলো তার দায় আপনার মুখ্যমন্ত্রী। না সেটা তো বাজে কথা বলবেন না এখানে, বাজে কথা বলবেন না এখানে, ঠিক আছে? না এবার যদি কুম্ভে গিয়ে কেউ মারা যায়, আমি নিজে স্টোরি করেছি হরিণঘাটাতে কি বলা হয়েছে, হরিণঘাটাতে বলা হয়েছে এখানে ভাই মাজার রয়েছে, কবরস্থান আছে, সরস্বতী পুজো করতে দেব না, সরস্বতী পুজো করলে সাম্প্রদায়িকতা নষ্ট হবে। আপনার মুখ্যমন্ত্রী একটা কথা বলেনি, যেটা কথা বলছেন কোনোদিন পুজো নেই, 150 বছর ধরে কোনোদিন সরস্বতী পুজো নেই। হিরণ সরস্বতী পুজো নিয়ে কথা বলতে গেলে সাসপেন্ড হতে আপনাদেরকে এবার মনে হচ্ছে যে এবার অ্যাওয়ার্ড ফেয়ার্ড নিয়ে কথা বলে আপনারা টিকতে পারবেন? প্লিজ না দেখুন আমি গত 4 বছরে একটা ব্যাপার আমার অভিজ্ঞতা হয়েছে এই বিধানসভাতে, এখানে যদি আপনি সত্যি কথা বলেন এবং সরকারের বিরুদ্ধে কোনো তথ্য নিয়ে আসেন, সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করেন, হয় আপনাকে সাসপেন্ডেড হতে হবে, নাহলে আপনাকে প্রিভিলেজ করবে, না হলে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আগে বহুবার আমার মাইক্রোফোন অফ করে দিয়েছেন স্পিকার, মানে আমি সদনে কথা বলছি হঠাৎ করে দিচ্ছি আমার মাইক্রোফোন নেই, আমার কথা বলা বন্ধ, কারণ আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো উনি অ্যালাউই করছেন, আমাকে বলতেই দেননি, আমার সময় ছিল তাও বলতে দেননি। তো এই বিধানসভাতে আপনারা দেখেছেন যে 2023 সালে কিভাবে আমাদের ওপরে তৃণমূলের যে বিধায়ক গুন্ডারা আছেন তারা সরাসরি আক্রমণ করেছিলেন। এটা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাসের একটা বিরাট বড় ইতিহাস যে পশ্চিমবঙ্গ বিধানসভা চলাকালীন স্পিকারের সামনে ভারতীয় জনতা পার্টির বিধায়করা তাদেরকে কাউকে মাটিতে ফেলে, কাউকে উপরে ফেলে, কাউকে পিছন থেকে যেভাবে হোক লাথি মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে, আমাদের বহু বিধায়ক হাসপাতালে ভর্তি হয়েছে, তার মধ্যে আমাদের মহিলা বিধায়িকারাও ছিলেন। তো এই যে এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে আমরা বিধানসভার ভিতরে পর্যন্ত নিরাপত্তা বোধ করি না, এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে তাদেরকে পর্যন্ত বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না। তো এই যে ভয়ঙ্কর পক্ষপাত চলছে, এই যে ভয়ঙ্কর পক্ষপাত যে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমরা নিরাপত্তাহীনতায় যে মানুষ ভোট দিচ্ছেন আমাদেরকে, যারা তাদের কথা বলার জন্য আমাদেরকে পাঠাচ্ছেন বিধানসভাতে, আমরা সেখানে সবসময় ইনসিকিউর থাকি স্বর্ণালী, মানে এটা সত্যি কথা বলছি যে মনে হয় যে কালকে যেভাবে আক্রমণ করছিলেন সবাই মিলে তেড়ে এসে হঠাৎ করে সবাই মানে আমাদের ওখানকার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। আজকে ডিবেটটা এখানেই শেষ করছি। নিঃসন্দেহে সময় বলে দেবে কোথাও যে এই যা জিনিস প্রত্যেক দিন চলছে হতে পারে নাকি সবকিছুর ফলাফল শূন্য হতে পারে। যদি মানুষ প্রতিবাদ করা শুরু করে, রুখে দাঁড়ানো শুরু করে, তাহলে ইঞ্চিতে ইঞ্চিতে সত্যি সত্যি হিসেব হয়ে যেতে পারে। সময় আপাতত শেষ, একটা ছোট্ট বিরতিতে যাবো, তবে তার আগে একটা বিশেষ ঘোষণা এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধের ঝলক দেখুন স্টার স্পোর্টসের সৌজন্যে। একটা বিরতির পর ফিরে আসছি। KL Rahul throws up the ball. He's convinced there was something there. Now it's interesting that the bowler didn't think so, but the umpire's lifted his finger. Well, is that one more? It is! Akshar Patel. Oh, the catch is put down! What have you done? Rohit Sharma, such safe hands. The ball went straight to him. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।